We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। একটা দেশের গণতন্ত্রের আসল শক্তি তার রাজনৈতিক দলের মিটিং মিছিলের চিৎকারে থাকে না, বা থাকে না নেতাদের গরম গরম ভাষণে। সেই শক্তি লুকিয়ে থাকে একটা খুব শান্ত, প্রায় অদৃশ্য এক বিশ্বাসে। দেশের সাধারণ মানুষের সেই বিশ্বাস যে ব্যবস্থার উপর দাঁড়িয়ে দেশটা চলছে সেটা নিরপেক্ষ এবং সৎ। আর এই বিশ্বাসের একেবারে গোড়ার কথা হলো ভোট দেওয়ার প্রক্রিয়াটা স্বচ্ছ আর নির্ভুল। একজন সাধারণ নাগরিক যখন ভোট দিতে যান তখন তিনি এই ভরসা নিয়েই যান যে তার নাম ভোটার তালিকায় থাকবে এবং তার দেওয়া ভোটটা ঠিকঠাক গোনা হবে। এই ভরসাটাই গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। রামা, শ্যামা, যদু, মধু, কাসেম, রতন, গোমসের ভারতের কল্পনা। কিন্তু যদি এই ভিত্তিপ্রস্তরটাই নড়ে যায়, যদি দেশের ভোটার তালিকা, যা কিনা প্রতিটা নাগরিকের গণতান্ত্রিক অধিকারের প্রথম পরিচয়পত্র, সেটাই সন্দেহের চোখে দেখা হয়, তাহলে ঠিক একই রকম এক অভূতপূর্ব এবং উদ্বেগজনক পরিস্থিতির সাক্ষী আজকের ভারত। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়া বা নতুন নাম যুক্ত হওয়ার ক্ষেত্রে বিশাল গরমিলের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে যে রাজনৈতিক এবং সাংবিধানিক ঝড় উঠেছে তা আমাদের গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে কিছু গভীর প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের নির্বাচন কমিশন, যে সংস্থাকে এতদিন ধরে গণতন্ত্রের নিরপেক্ষ রেফারি হিসেবে সম্মান করা হতো, ইদানিং তাদের আচরণ অনেককেই অবাক করছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। অভিযোগের তদন্ত করার বদলে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের সপক্ষে সওয়াল করেছে এবং কার্যত অভিযোগকারীদের দিকেই আঙুল তুলেছে, তাতেই একটা পুরনো বাংলা প্রবাদ মনে পড়তে বাধ্য। চোরের মায়ের বড় গলা। তারা আসলে নিজের দোষটা ঢাকা দেবার জন্যই চেঁচাচ্ছে। বিরোধীদের তোলা অভিযোগগুলো ঠিক কি ছিল? শাসক দলের নেতা কেন ঠিক এই ধরনের পাল্টা অভিযোগ আনলেন? তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্বাচন কমিশন দেশের এক স্তম্ভ স্বরূপ সাংবিধানিক সংস্থা কেন তদন্তের পথে না হেঁটে এক নজিরবিহীন ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থান নিল? আমরা জানি ঝড়ের শুরুটা হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক সাংবাদিক সম্মেলন দিয়ে। তিনিই প্রথম জাতীয় স্তরে এই বিষয়টাকে নিয়ে আসেন এবং ভোটার তালিকা সংশোধনের এক বিশেষ প্রক্রিয়া, যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। তার অভিযোগগুলো কোনো মামুলি বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তিনি কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেন যে সমস্যাটা অনেক গভীর এবং সম্ভবত পদ্ধতিগত। রাহুল গান্ধীর অভিযোগের কেন্দ্রে ছিল কয়েকটা বিশেষ নির্বাচনী এলাকা এবং রাজ্য। তিনি কেরালায় তার নিজের কেন্দ্র ওয়ানাডের কথা বললেন। কর্ণাটকের মহাদেবপুরের একটি নির্দিষ্ট উদাহরণ তুলে ধরে তিনি সাবরি বেগম নামে এক মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার কথা উল্লেখ করেন। এছাড়াও মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার মতো রাজ্য ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ করেন। এই অভিযোগগুলো নিছকই কিছু নামের বানান ভুল বা ছোটখাটো ভুলের ছিল না। বিরোধীদের দাবি অনুযায়ী সমস্যাটা ছিল বেশ বড় মাপের। কোথাও গণহারে নাম সংযোজন, মাস এডিশন, কোথাও সন্দেহজনক ঠিকানা, ডাউটফুল অ্যাড্রেস, আবার কোথাও রহস্যজনকভাবে ভোটারদের নাম বাদ দেওয়া, ডুবিয়াস ভোটার ডিলিশন হয়েছে। অর্থাৎ অভিযোগের ধরন থেকে এটা স্পষ্ট হচ্ছিল যে এটা কোনো বিচ্ছিন্ন কেরানির ভুল নয়, বরং একটা বড়সড় প্রশাসনিক প্রক্রিয়ার ব্যর্থতা বা তার চেয়েও বেশ গুরুতর কিছু। আসি পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। রাজনৈতিক দলগুলোর স্বাভাবিকভাবেই ভোটার তালিকা নিয়ে আগ্রহ থাকে, কিন্তু এক্ষেত্রে বিরোধীদের ভূমিকা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার চেয়ে বেশি কিছু ছিল। তারা এক নতুন এবং অস্বচ্ছ প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে হুইসেল ব্লোয়ারের ভূমিকায় নেমেছিল। আলবৎ তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, আছে,
কিন্তু তার জন্য তাদের তোলা প্রযুক্তিগত বা পদ্ধতিগত প্রশ্নগুলো তো মিথ্যে হয়ে যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক দলেরই অধিকার আছে নির্বাচন কমিশনের মতো এক সংস্থাকে তার কাজের জন্য দায়বদ্ধ করার। বিরোধীরা তো সেই কাজটাই করার চেষ্টা করেছিল। তারা একটা লাল পতাকা তুলেছিল এটা বলার জন্য যে একটা নতুন প্রক্রিয়ার কারণে হয়তো দেশের লক্ষ লক্ষ নাগরিক তাদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের ভোটাধিকার হারাতে পারেন। নির্বাচন কমিশনের ব্যর্থতা এখানেই যে তারা এই লাল পতাকাকে একটি গঠনমূলক সমালোচনা হিসেবে না দেখে, সতর্কবার্তা হিসেবে না দেখে সরাসরি এক রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করেছে। অন্যদিকে খেয়াল করুন, বিরোধীরা যখন নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলল তখন শাসক দল বিজেপির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিকভাবে অসম্ভব সুচতুর। তারা অভিযোগগুলো খণ্ডন করার পথে না হেঁটে বরং একটা পাল্টা আখ্যান তৈরি করলো। এদিকে বিজেপির নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক সাংবাদিক সম্মেলন করে প্রায় হুবহু একই ধরনের অভিযোগ জানালেন, কিন্তু তার নিশানায় ছিল সেই সব কেন্দ্র যেখানে বিরোধীরা জিতেছে। তিনি কিছু নির্দিষ্ট উদাহরণ তুলে ধরেন। তিনি পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারে মোহাম্মদ কালিমউদ্দিন, উত্তরপ্রদেশের রায়বরেলিতে রফিকুল্লাহ এবং কনৌজে খুরশিদের নাম উল্লেখ করে বলেন যে এই কেন্দ্রগুলোতেও ভুয়ো ভোটার রয়েছে। লক্ষণীয় বিষয় হলো, তিনি যে এলাকাগুলো বেছে নিয়েছিলেন সেগুলো সবকটাতেই মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি, যা এই পাল্টা ন্যারেটিভের মধ্যে একটা সাম্প্রদায়িক মাত্রা যোগ করবেই। ভুয়ো ভোটারের অভিযোগকে সরাসরি তোষণ রাজনীতি, অ্যাপিসমেন্ট পলিটিক্স এবং জাতীয় সুরক্ষা, ন্যাশনাল সিকিউরিটির মতো স্পর্শকাতর বিষয়ের সঙ্গে জুড়ে দেবার ফলে এক প্রশাসনিক দক্ষতা বা নিরপেক্ষতার বিতর্ক, অর্থাৎ নির্বাচন কমিশন কি তার কাজটা ঠিকমতো করতে পেরেছে, তার বদলে মুহূর্তের মধ্যে একটা জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার বিতর্কে পরিণত হলো। ভোটার তালিকার স্বচ্ছতার মতো একটা মৌলিক গণতান্ত্রিক প্রশ্ন সেই ঘোলা জলে গুলিয়ে দেবার চেষ্টা করলেন ওই অনুরাগ ঠাকুর। এবং এই সুযোগে মাঠের রেফারি নিজেই খেলোয়াড় হয়ে উঠল। এই বিতর্কের সবচেয়ে উদ্বেগজনক এবং নজিরবিহীন অধ্যায়টা হলো নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। একটা সাংবিধানিক সংস্থা যার কাজ হলো শান্তভাবে নিরপেক্ষভাবে অভিযোগ শোনা এবং তার তদন্ত করা, সে কিনা নিজেই রাজনীতির ময়দানে নেমে পড়ল। তদন্তের নির্দেশ দেওয়ার বদলে খোদ মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনাররা মিলে একটি সাংবাদিক সম্মেলন ডাকলেন। পর্যবেক্ষকের মতেই ছিল অশোভন এবং অস্বস্তিকর, কুৎসিত। এক সাংবিধানিক প্রতিষ্ঠানের সুর এবং ভাষা এতটা আক্রমণাত্মক এবং সেটাও কেবল বিরোধীদের আক্রমণ, এ জিনিস আগে কখনো হয়নি। নির্বাচন কমিশন এখানে একজন নিরপেক্ষ বিচারকের ভূমিকার বদলে একজন ক্রুদ্ধ প্রতিপক্ষের মতো আচরণ করেছে। তারা সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম উল্লেখ করে তার অভিযোগের জবাব দেয়, যা এক সাংবিধানিক সংস্থার পক্ষে এক কথায় বেনজির। সাধারণত এই ধরনের সংস্থাগুলো কোনো রাজনৈতিক দলের বা নেতার নাম না নিয়ে নীতিগত বা পদ্ধতিগত বিষয়ে কথা বলে, কিন্তু এক্ষেত্রে কমিশন সেই প্রথা ভেঙে সরাসরি একজন রাজনৈতিক নেতাকে নিশানা করে, যা তাদের নিরপেক্ষতার মুখোশটাকেই প্রশ্নের মুখে ঠেলে দেয়। মোদ্দা যা দাঁড়ালো তাতে বোঝা গেল যে তারা নিজেদের বিরুদ্ধেই ওঠা অভিযোগের তদন্ত না করে নিজেরাই নিজেদেরকে ক্লিন চিট দিয়ে দিল। মানে এক্ষেত্রে তারাই অভিযুক্ত, তারাই উকিল এবং তারাই বিচারক। এবং তার সঙ্গে ছিল ভিকটিম গেম খেলা। তারা নিজেদেরকে শাসক দল এবং বিরোধী উভয় পক্ষের আক্রমণের শিকার হিসেবে তুলে ধরে বোঝানো চেষ্টা করলো যে আহারে বেচারা, নির্বাচন কমিশনকে সবাই মিলে আক্রমণ করছে। আজকে একটা বিরতির পর সঙ্গে থাকুন। নির্বাচন কমিশনের এই সাংবাদিক সম্মেলন ছিল এক নির্ভেজাল হুমকি। তা কোনো শারীরিক বা আইনি হুমকি নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক হুমকি। যখন দেশের সর্বোচ্চ নির্বাচনী নিয়ামক সংস্থা তার সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে প্রকাশ্য মঞ্চ থেকে তার সমালোচকদের নাম ধরে আক্রমণ করে, তখন তা গণতন্ত্রের বাকি অংশীদারদের জন্য একটা শীতল বার্তা, কোল্ড মেসেজ বয়ে আনে।
বার্তাটা হলো আমাদের কাজের সমালোচনা করার আগে দুবার ভাববে। এর ফলে ভবিষ্যতে কোনো ছোট দল, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো সাংবাদিক কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তোলার আগে ভয় পাবে। এই ভয়ের সংস্কৃতি গণতন্ত্রের জন্য বিষাক্ত, কারণ এটা সেই দায়বদ্ধতার পরিবেশটাকেই নষ্ট করে দেয় যা ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য অপরিহার্য। এবং যখন মাঠের রেফারি নিজেই রাজনীতির কাদা ছোঁড়াছুড়িতে নেমে পড়ে, তখন সে হয়তো সাময়িকভাবে একটা বিতর্ক জিততে পারে, কিন্তু তার বিনিময়ে সে তার নৈতিক কর্তৃত্ব হারিয়ে ফেলে। এই নৈতিক কর্তৃত্বই ছিল নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সম্পদ, যা কয়েক দশক ধরে তিল তিল করে গড়ে উঠেছিল। নির্বাচনের ফলাফলের ওপর বিশ্বাসই হলো গণতান্ত্রিক বৈধতার শেষ কথা। সেই বিশ্বাসে যদি একবার চির ধরে, তাহলে গোটা সৌধটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। চোরের মায়ের বড় গলা শুনে সেটাই মনে হচ্ছে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens